সময়ের বাঁকে চ্যানেলে আপনাদের স্বাগত। শান্ত স্থির জীবন আর ঝলমলে সাফল্য, কোন পথে মেলে সত্যিকারের শান্তি? আমরা কি নিজেদের জীবনকে নিজেরাই বেছে নিই, নাকি পরিস্থিতি আমাদের এক পথে চলতে বাধ্য করে? আমাদের আজকের গল্পের নায়িকা অদিতি, যে তার শান্ত পরিপাটি জীবনটাকে নিজের আশ্রয় বলে মেনে নিয়েছে। বহু বছর আগে ভেঙে যাওয়া একটা সম্পর্কের ক্ষত শুকিয়ে সে এখন একাই ভালো আছে। কিন্তু সময়ের এক অদ্ভুত বাঁকে তার সেই অতীত ফিরে আসে এক বিখ্যাত স্থপতির রূপে। এই আকস্মিক সাক্ষাৎ কি তার পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলবে, নাকি তাকে শেখাবে সাফল্যের চেয়েও বড় কিছু জীবনে থাকতে পারে? আসুন খুঁজে দেখি সেই উত্তর। আমাদের আজকের নিবেদন ফিরে দেখা। ভোর তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু উত্তর কলকাতার পুরনো বাড়িগুলোর চিলেকোঠা ছুঁয়ে এক অদ্ভুত বিষণ্ণ আলো নেমে এসেছে। গতরাতের অবিরাম বৃষ্টি শহরের কংক্রিটের ধুলো ধুয়ে দিয়েছিল, তাই বাতাসে এখন একটা ভেজা মাটির সোদা গন্ধ। শ্যামবাজারের সরু গলির ভিতর থেকে দূরে ট্র্যামের ঘড়ঘড় শব্দ ভেসে আসছে, যেন পুরনো কলকাতার বুক চিরে চলে যাওয়া এক দীর্ঘশ্বাস। অদিতির দোতলার জানলা দিয়ে এই শব্দটাই সবার আগে কানে আসে। অদিতি জানলার কাছে এসে দাঁড়াল, হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা। সকালের চা তার প্রতিদিনের অনুষঙ্গ। আজ মনটা কেমন যেন একটু বেশি উদাসীন লাগছে। চারপাশে কেবল ভিতরের শূন্যতা আর বাইরের ছায়া ছায়া আলোর এক অদ্ভুত মেলবন্ধন। ৩২ বছরের অদিতির জীবনটা বড্ড শান্ত। তার ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজ, মাসির সঙ্গে ২-৪টে কথা, রান্নাঘরের গন্ধ আর এই পুরনো বাড়ির প্রতিটি ইটের সাথে জড়ানো স্মৃতি, এইটুকুই তার জগৎ। বাবা মাকে খুব ছোটবেলায় হারানোর পর মাসিই তাকে আগলে রেখেছেন। এই বাড়ির প্রতি মাসির প্রতি তার এক গভীর দায়বদ্ধতা। পাশের ঘরে মাসি ততক্ষণে রামকৃষ্ণ পরমহংসদেবের স্তবপাঠ শুরু করেছেন। ক্ষীণ কণ্ঠে উচ্চারিত মন্ত্রধ্বনি আর ভোরের পাখির কিচিরমিচির মিশে এক শান্ত সুর তৈরি হয়েছে। অদিতি চায়ে চুমুক দিল। তার ল্যাপটপের আলো জ্বলে উঠলেই কাজের দুনিয়ায় ডুবে যাবে সে, কিন্তু তার আগেই কয়েকটা মিনিট একান্তই নিজের। পুরনো বাড়ির দেয়াল, আলমারির ভাঁজে লুকিয়ে থাকা বই আর শাড়ির সুতির আঁচলের গন্ধ সবই যেন তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। ছোটবেলায় বাড়িতেই দুর্গাপূজার সময় কি আনন্দটাই না হতো। ঠাকুর দালানে কত শিউলি ফুয়ে ছড়িয়ে থাকত। ভোরবেলা বাবা তার হাত ধরে নিয়ে যেতেন প্রতিমা দেখতে। আর সেই কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলো, দুপুরবেলায় কলেজ শেষে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, কলেজ স্ট্রিটের কফি হাউসের আড্ডা, সেসব দিন আজ শুধু ছবি হয়ে গেছে। অদিতি তার চা শেষ করে। আজ কাজের চাপটা একটু বেশি। একটা বড় প্রজেক্টের ডেডলাইন সামনে। সে তার টেবিলের দিকে এগিয়ে গেল। ল্যাপটপ খুলতেই ভেসে উঠল অসংখ্য ফাইল আর ফোল্ডার। হঠাৎ চোখ পড়ল টেবিলের কোণে রাখা একটা পুরনো কাঠির বাক্সের দিকে। এটা তার ছোটবেলার স্মৃতির বাক্স। অনেক দিন খোলা হয়নি। কাজের ফাঁকে হাতটা কেমন যেন বাক্সের দিকে চলে গেল। ঢাকনাটা তুলতেই ওপরে সাজানো কিছু শুকনো গোলাপের পাপড়ি, একটা ভাঙা ব্যাজ আর তার নিচে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা বের করতে গিয়ে তার হাত লেগে একটা বাঁধানো ছবি ছিটকে পড়ল মেঝেতে। কাচের ফ্রেমটা অক্ষত থাকলেও ধুলো জমে থাকা ছবিটা যেন নিজেই একটা গল্প বলছিল। অদিতি নিচু হয়ে ছবিটা তুলে নিল। প্রথম নজরেই বুঝতে পারল এটা তার কলেজের সময়কার ছবি। সে হাসি মুখে দাঁড়িয়ে, আর তার পাশে এক তরুণ, অরুণ। অরুণ নামটা মনের ভেতরে যেন একটা নরম ধাক্কা দিল। তাদের সম্পর্কের কথা, হঠাৎ করে অরুণের উধাও হয়ে যাওয়া আর অদিতির জীবনে নেমে আসা সেই বিষণ্ণতা যা সে আজও কাউকে খুলে বলতে পারেনি। এই ছবিটা হাতের তালুতে রেখে অদিতি দেখল অরুণ হাসছে। তার চোখে স্বপ্ন, ঠিক যেমনটা অদিতিরও ছিল তখন। তাদের চারপাশে তখন বসন্তের ফুরফুরে বাতাস আর মনে নতুন জীবনের উন্মাদনা। আজ এই ধুলোমাখা ছবিতে অতীত যেন জীবন্ত হয়ে উঠল। অদিতির বুকের ভেতরটা হাহাকার করে উঠল, যেন কিছু একটা তার শান্ত জীবনে আচমকা একটা ঢেউ তুলে দিল। এই ছবিটা হঠাৎ খুঁজে পাওয়ার অর্থ কি? কোনো পুরনো স্মৃতি, নাকি নতুন কোনো ইঙ্গিত? শান্ত সকালটা যেন মুহূর্তে বদলে গেল এক অব্যক্ত প্রশ্নে। অদিতি ঠাঁই বসে রইল, হাতে সেই ধুলো মাখা ছবিটা।
অরুণের নিষ্পাপ হাসি, তার চোখ ভর্তি স্বপ্ন, আর পাশে দাঁড়িয়ে থাকা এক উচ্ছল তারুণ্যে ভরা অদিতি, সব যেন ছবির কাঁচ ভেদ করে বেরিয়ে এসে তার আজকের শান্ত জীবনে এক তীব্র ঢেউ তুলল। বুকের ভেতরটা হঠাৎই চিনচিন করে উঠল, যেমনটা হয়েছিল বহু বছর আগে। কেন এই ছবিটা এখন সামনে এলো? কেন এই পুরনো যন্ত্রণা আবার ফিরে আসছে? হঠাৎই ল্যাপটপের পাশে রাখা ফোনটা মৃদু কম্পনে জানান দিল এক নতুন বার্তার। অদিতি দ্বিধাগ্রস্ত হাতে ফোনটা তুলল। অচেনা নম্বর, কিন্তু বার্তার বিষয়বস্তু তার চোখ কপালে তুলে দিল। এটা কোনো সাধারণ এসএমএস নয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার হওয়া খবরের লিঙ্ক। তার কলেজের বন্ধু শুভ্রর পাঠানো। শিরোনামটা তার হৃৎপিণ্ড যেন চেপে ধরল। বিখ্যাত স্থপতি অরুণ রায় শহরে ফিরছেন। ঐতিহ্যবাহী বড়বাজার হেরিটেজ প্রকল্পের দায়িত্বভার তাঁর কাঁধে। অদিতি চোখ বড় বড় করে দেখল। অরুণ রায়, বিখ্যাত স্থপতি, সেই অরুণ যে তাকে এক মুহূর্তের নোটিশে ছেড়ে চলে গিয়েছিল, যাকে সে বহু বছর ধরে তার স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। এই মুহূর্তে মনে হলো তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। তার হাত কাঁপতে শুরু করল। ফোনটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ার উপক্রম। সে কোনো মতে ফোনটা ধরে রাখল। আঙুলগুলো কাঁপছে। ডিসপ্লেতে অরুণের বর্তমানের একটা ছবি। পরিপক্ক, আত্মবিশ্বাসী। তারুণ্যের সেই উচ্ছলতা এখন আরও গভীর আত্মবিশ্বাসে পরিবর্তিত। তার পাশেই একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। এই ছবি, এই খবর, সব মিলে অদিতির মস্তিষ্কে এক তীব্র আঘাত হানল। অদিতি, কিরে, চা ঠান্ডা হয়ে গেল যে? মাসির গলা শোনা গেল। মাসি ততক্ষণে রামকৃষ্ণদেবের স্তব শেষ করে অদিতির ঘরে ঢুকেছেন। তার হাতে এক প্লেট মুড়ি আর এক বাটি মিষ্টি। মাসি অদিতির মুখের দিকে তাকিয়েই থমকে গেলেন। কিরে, তোর মুখটা এমন ফ্যাকাশে কেন? শরীর খারাপ লাগছে? দেখ, ভোরবেলা উঠে কাজের চাপ নিলে এই হয়। অদিতি তাড়াতাড়ি ফোনটা আড়াল করল, কিন্তু ততক্ষণে মাসির তীক্ষ্ণ চোখ টেবিলের ওপর পড়ে থাকা অরুণের ছবিটার দিকে চলে গেছে। তিনি ঝুঁকে ছবিটা হাতে তুলে নিলেন। মাসির চোখে পুরনো স্মৃতি উকি দিল। এ তো অরুণের ছবি, তাই না? সেই কলেজের ছেলেটা। তার জন্যই তো তুই কত কান্নাকাটি করলি। সে সব কথা মনে রেখেছিস এখনো? মাসির গলায় উদ্বেগ মেশানো চাপা বিরক্তি। তিনি ভালো করেই জানেন এই সম্পর্কটা অদিতিকে কতটা কষ্ট দিয়েছিল। অদিতি কোনো উত্তর দিতে পারল না। তার দৃষ্টি ফোনের স্ক্রিনে আটকে। অরুণের সেই আত্মবিশ্বাসী চেহারা, সেই সাফল্যের খবর, সবই যেন তাকে উপহাস করছে। তার বুকটা চেপে বসল। মাসি অদিতির মুখের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখলেন। কি হয়েছে বলতো? এমন চুপ করে আছিস কেন? তোর চোখ লাল। অদিতি মাথা নিচু করল। কিছু না মাসি, ঘুম হয়নি কাল রাতে। সে অস্ফুটে বলল। ঘুম হয়নি নাকি পুরনো স্মৃতি মনে করে ঘুম নেই? মাসি দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোকে চিরকাল বলেছি, যা গেছে তা গেছে। অতীত আঁকড়ে ধরে থাকলে শুধু কষ্ট বাড়ে। নতুন করে কিছু ভাবিস না। আজকালকার ছেলেমেয়েদের বুঝি না বাবা, সবটাই কেমন অস্থির। তোর জন্য আমি তো কত চিন্তা করি। মাসি মুড়ির প্লেটটা উদিতির হাতে ধরিয়ে দিলেন। খা, একটু মুড়ি খা। যা হয়েছে তা ভুলে যা। তোর জীবন এখন শান্ত, সেই শান্তিটা নষ্ট করিস না। মাসি ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো অদিতির কানে বাজতে থাকল। তোর জীবন এখন শান্ত। কিন্তু এই মুহূর্তে অদিতির ভেতরে যেন এক প্রলয় শুরু হয়ে গেছে। অরুণের এই আকস্মিক প্রত্যাবর্তন, তার সাফল্য আর তার নিজের এই স্থির শান্ত জীবন, এক তীব্র বৈপরীত্য তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। অরুণের খবরটা কি শুধু একটা সংবাদ, নাকি পুরনো কোনো হিসেব মেটানোর আহ্বান? অদিতি আবার ফোনটা হাতে নিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও মেসেজ আসছে। শুভ্র, অরুণ রায় তো এখন সেলিব্রিটি। কলেজে রিউনিয়ন করা যায় নাকি? ভাবা যায় অরুণ আবার কলকাতায়।
প্রতিটি মেসেজ অদিতির হৃৎপিণ্ডের ওপর যেন এক একটি হাতুড়ির ঘা। তার শান্ত পরিপাটি জীবনটা আচমকাই এলোমেলো হয়ে গেল। অদিতি সেই বিভ্রমের ঘোর কাটিয়ে উঠতে পারল না। ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। ফোনটা পাশে নামিয়ে রাখল সে, কিন্তু ডিসপ্লের উপর থেকে চোখ সরাতে পারছিল না। অরুণের সেই ছবি, তার পাশে সরকারি আধিকারিকের হাসি মুখ, সব মিলিয়ে একটা অদ্ভুত জেদ চেপে ধরল অদিতিকে। সে উঠে গিয়ে ল্যাপটপটা খুলল, দ্রুত গুগল সার্চ বারে লিখল অরুণ রায় স্থপতি। মুহূর্তে স্ক্রিন ভরে উঠল তার সাফল্যের গল্পে। আন্তর্জাতিক পুরস্কার, নামিদামি প্রকল্পের তালিকা, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার সাক্ষাৎকার। অরুণ এখন সত্যি বিখ্যাত। অদিতির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এই সেই অরুণ যার সঙ্গে সে দুটো রুটি ভাগ করে খেত, যার স্বপ্নের কথা শুনতে শুনতে রাত কেটে যেত। আর আজ সে কোথায়? মাসি ঘর থেকে বেরিয়ে গেলেও তার কথাগুলো তখনও কানের মধ্যে বাজছে। তোর জীবন এখন শান্ত। অদিতি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। শান্ত? এই মুহূর্তে তার ভেতরে যেন এক সুনামি বইছে। শান্ত জীবন সে নিজে গড়েছে, তিল তিল করে, অরুণের চলে যাবার পর। সেই ক্ষত শুকুতে কত সময় লেগেছিল। কলেজ জীবনের স্মৃতিগুলো সিনেমার রিলের মতো চোখের সামনে দিয়ে ভেসে যেতে লাগল। কফি হাউসের আড্ডা, বইমেলায় হাত ধরে হাঁটা, শীতের সকালে ভিক্টোরিয়ার লেকে পাশাপাশি বসে থাকা। আর সেই দিনটা যখন অরুণ এক মুহূর্তের নোটিশে জানিয়েছিল সে স্কলারশিপ নিয়ে বিদেশে যাচ্ছে, চিরদিনের জন্য। অদিতি, আমার স্বপ্নটা অনেক বড়, তুই এই জীবনটার সঙ্গে মানিয়ে নিতে পারবি না। অরুণের সেই শীতল আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। সেদিন তার চোখের জলও অরুণকে টলাতে পারেনি। অদিতির মনে হল সেই একই নির্মম আত্মবিশ্বাস তার বর্তমানের হাসি মুখের ছবিতেও যেন প্রকট। বাইরে থেকে বাচ্চাদের ক্রিকেট খেলার শব্দ ভেসে আসছে। আউট, রান, সেই চিরচেনা পাড়ার কোলাহল। দোতলা থেকে পাশের বাড়ির রেডিওতে হালকা রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে। আমার মুক্তি আলোয় আলোয়। অদিতির নিজের মুক্তি কোথায়? সেই সময় সে ভেবেছিল তার মুক্তি নীরবতায়, এই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত জীবনযাপনে। কিন্তু অরুণেরই প্রত্যাবর্তন তার সেই শান্তির ধারণাকেই যেন চ্যালেঞ্জ করছে। হঠাৎই হোয়াটসঅ্যাপে আবার একটা নতুন মেসেজ এলো, শুভ্রর ভয়েস নোট। কিরে অদিতি, অরুণকে চিনতে পারছিস তো? তোর সেই অরুণ রায়। আমরা ভাবছি একটা রিউনিয়নের ব্যবস্থা করব। অরুণও রাজি। তুই আসছিস তো? ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি দেব। তোর কি মত বল? ভয়েস নোটটা শেষ হতেই অদিতি ফোনটা শক্ত করে ধরে বসল। রিউনিয়ন? সারপ্রাইজ পার্টি? অরুণের জন্য? তার বুকের ভেতরটা ধক করে উঠল। তাহলে কি তাকে এই মুখোমুখি পরিস্থিতিটা এড়ানোর কোনো উপায় নেই? বহু বছর পর অরুণের সঙ্গে দেখা করা। কি বলবে তাকে, কি বলবে না? তার ফেলে আসা জীবনটা কি তাকে নিয়ে উপহাস করবে? তার নীরব নিরুত্তাপ জীবন কি অরুণের ঝলমলে সাফল্যের কাছে ম্লান হয়ে যাবে? এক তীব্র অভিমান আর গোপন রাগ ফনা তুলে দাঁড়ালো অদিতির মনে। সে কেন যাবে? সে কেন নিজেকে এই পরীক্ষার মুখে ফেলবে? তার চোখের সামনে দিয়ে অরুণের সেই পুরনো ছবিটা আর ল্যাপটপের নতুন ছবিটা যেন পাশাপাশি নাচতে লাগল। পুরনো ছবিতে তার নিষ্পাপ চোখ, আর নতুন ছবিতে সেই আত্মবিশ্বাসের দীপ্তি। কোথায় যেন একটা সুতোর টান তখনও রয়ে গেছে, যা অদিতি এত কাল সযত্নে লুকিয়ে রেখেছিল। এ কি প্রেম, নাকি শুধু ফেলে আসা সময়ের প্রতি এক অদ্ভুত নস্টালজিয়া? সে কি অরুণকে ক্ষমা করে দেবে, নাকি এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের মনের সব ক্ষোভ উগড়ে দেবে? সন্ধ্যা নামছে। ঘরের একমাত্র টিউবলাইটটা কিছুক্ষণ টিমটিম করে জ্বলে উঠল, তারপর পুরোপুরি আলোকিত হল। রান্নাঘর থেকে ধোঁয়া আর সর্ষের তেলের ভাজা গন্ধ ভেসে আসছে। মাসি বোধহয় রাতের খাবারের প্রস্তুতি শুরু করেছেন। অদিতি ফোনটা হাতে নিল। শুভ্রকে রিপ্লাই করার জন্য আঙুলগুলো স্ক্রিনের ওপর স্থির হয়ে আছে। তার শান্ত জীবনকে কি সে এই এক ধাক্কায় নষ্ট করবে, নাকি এই মুখোমুখি হওয়াটা জরুরি? হয়তো এটাই সেই সুযোগ যখন সে অরুণের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে, আমি ভালো আছি, তোকে ছাড়াই ভালো আছি।
কিন্তু সত্যি কি সে ভালো আছে? এই প্রশ্নটাই তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। লম্বা একটা শ্বাস নিল অদিতি। তার শরীরটা যেন হালকা হয়ে গেল। একটা স্পষ্ট ছবি ভেসে উঠল তার মনে। সে আর লুকাবে না, সে আর পালাবে না, এবার সে মুখোমুখি হবে। তার মনে হলো এটাই হয়তো তার মুক্তির পথ। সে শুভ্রর মেসেজে টাইপ করতে শুরু করল, কিন্তু সম্পূর্ণ উত্তর পাঠানোর আগেই থেমে গেল। একটা সিদ্ধান্ত তার ভেতরে দৃঢ়ভাবে গেঁথে গেছে। সে যাবে, সে দেখবে, কিন্তু কিভাবে সেটা এখনো ঠিক জানে না। তার ভেতরের এক নীরব শক্তি যেন তাকে ঠেলে দিল এক নতুন পথের দিকে। মাসির রাতের খাবার তৈরির পরিচিত গন্ধ আর বাইরের কোলাহল ভেদ করে অদিতির মন তখনও দোলাচলে। সে যাবে, হ্যাঁ যাবে, কিন্তু কেন? প্রতিশোধ নিতে, নাকি নিজের ক্ষতগুলো সারিয়ে তোলার জন্য? এই প্রশ্নগুলোই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যতক্ষণ না সে ল্যাপটপ বন্ধ করে নিজের পোশাকের আলমারিটার সামনে দাঁড়াল। আজ সে নিজেকে কোনো বিশেষ রূপে সাজাতে চায় না। একটা সাধারণ হালকা রঙের সুতির শাড়ি বের করল সে, যেটা তার প্রতিদিনের শান্ত জীবনেরই প্রতিচ্ছবি। আয়নায় নিজেকে দেখল, চোখের নিচে হালকা কালি, কিন্তু মুখে সেই দৃঢ়তার ছাপ যা অরুণের চলে যাওয়ার পর তিল তিল করে সে অর্জন করেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামল। শুভ্রর পাঠানো ঠিকানায় পৌঁছে অদিতি দেখল একটা জমজমাট রেস্তোরাঁর আলাদা করা অংশে প্রাক্তন বন্ধুদের ভিড়। পুরনো দিনের হাসি, কলরব, গল্প সব যেন এক অন্য সময়ের ছবি। বুকের ভেতরটা হঠাৎই কেমন ফাঁকা মনে হলো। সে কি ভুল করল এসে? এই আনন্দের ভিড়ে তার নিজস্ব নীরবতা কি বেমানান নয়? তারপরই সে দেখল অরুণকে। ঘরের এক কোণে সে দাঁড়িয়ে, বন্ধুদের ভিড়ে পরিবেষ্টিত, হাসছে। তার সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসি, যা একসময় অদিতিকে আকর্ষণ করত, আজ তাকে মনে হলো কিছুটা আরোপিত। তার চোখগুলো যেন গভীর একটা ক্লান্তি লুকিয়ে রেখেছে। সাফল্যের ঝলমলে পোশাকের আড়ালে এক নিঃসঙ্গতা যেন উঁকি দিচ্ছে। অদিতির বুকের ভেতরের সেই তীব্র অভিমানটা অদ্ভুতভাবে ফিকে হয়ে এলো। শুভ্র অদিতিকে দেখতে পেয়ে ছুটে এলো। আরে অদিতি, এসেছিস? চল অরুণের সাথে পরিচয় করিয়ে দিই। অদিতির হাসিটা কঠিন হয়ে গেল। পরিচয়? অরুণ কি সত্যিই তাকে ভুলে গেছে, নাকি এটা কেবলই একটা সামাজিক মুখোশ? শুভ্র তাদের দুজনের সামনে এনে দাঁড় করালো। অরুণ প্রথমে চিনতে পারছিল না, যেন চোখ সরু করে দেখল। তারপর একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল তার মুখে। অদিতি, তুই কেমন আছিস? তার কণ্ঠস্বরে কোনো উষ্ণতা ছিল না, কেবল এক প্রথাগত জিজ্ঞাসা। অদিতি চোখে চোখ রাখল, এক বিন্দুও টলল না। ভালো আছি, শান্তভাবে উত্তর দিল সে। অনেক ভালো। তার গলার স্বরে কোনো অতিরিক্ত জোর ছিল না, কোনো প্রতিশোধের আগুনও ছিল না, ছিল কেবল এক শীতল সত্যি। সে দেখল অরুণের মুখে এক ঝলক বিস্ময় খেলা করে গেল। হয়তো সে অদিতিকে অন্যরকমভাবে দেখার জন্য প্রস্তুত ছিল। হয়তো সে ভেবেছিল অদিতি এখনও তার জন্য দুর্বল থাকবে। তাদের চারপাশে তখনও বন্ধুদের উচ্ছ্বাস চলছিল। শুভ্র অন্যদিকে ঘুরতেই অদিতি অরুণকে বলল, তোর সাফল্য দেখে ভালো লাগলো। তার কথায় কোনো ঈর্ষা ছিল না, কেবল এক নিরুত্তাপ স্বীকৃতি। তোর স্মৃতিগুলো সফল হয়েছে। অরুণ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অদিতি তাকে থামিয়ে দিল। জানিস, একসময় ভাবতাম তুই আমাকে ছেড়ে চলে গিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। ভেবেছিলাম আমার শান্ত জীবনটা আসলে একটা শূন্যতা, কিন্তু আজ তোকে দেখে বুঝলাম আমার সেই শান্ত জীবনই আমার সবচেয়ে বড় আশ্রয়, আমার মুক্তি। তোর ঝলমলে সাফল্যের পেছনে হয়তো অন্য কোনো ক্লান্তি আছে যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার নীরবতার পেছনে আছে এক অদম্য শান্তি, যা আমাকে বাইরের কোনো কোলাহল স্পর্শ করতে দেয় না। অরুণের মুখে এবার সত্যিই বিস্ময়। তার আত্মবিশ্বাসের দেওয়াল যেন ক্ষণিকের জন্য ফাটল খেল। সে কিছু বলতে পারল না। অদিতির চোখজোড়া শান্ত অথচ দৃঢ়। সেখানে সেই পুরনো ক্ষত নেই, আছে কেবল এক গভীর উপলব্ধি। হঠাৎই রেস্টুরেন্টের বাইরে থেকে একটা পুরনো দিনের রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে এলো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে। অদিতির মনে হলো এই গানটা তার জন্য আজ অন্য অর্থ নিয়ে এসেছে। তার দুঃখগুলো সত্যিই প্রদীপের মতো জ্বলে উঠেছে,
কিন্তু দুঃখের শিখা নিয়ে নয়, মুক্তির আলো নিয়ে। অদিতি ঘুরে দাঁড়াল। শুভ্র বা অন্য কোনো বন্ধুর দিকেও তাকাল না। সে অরুণকে আর কিছু প্রমাণ করতে চায় না। তার শান্ত পদক্ষেপ তাকে দরজা পেরিয়ে বাইরে নিয়ে এলো। রাতের নীরব কলকাতা শহর তার কাছে নতুন অর্থ নিয়ে ধরা দিল। সে দেখল গঙ্গার দিকে যাওয়া একটা রিকশা দাঁড়িয়ে আছে। সে সেদিকেই এগিয়ে গেল। গঙ্গার ধারে পৌঁছে অদিতি রিকশা থেকে নেমে পড়ল। সামনে বয়ে যাওয়া নদী, নদীর জলে অসংখ্য তারার প্রতিচ্ছবি। সে দেখল তার নিজের প্রতিচ্ছবিও স্থির হয়ে আছে গঙ্গার কালো জলে। অরুণের সঙ্গে দেখা করাটা তার ভেতরের সব পুরনো ক্ষত শুকিয়ে দিয়েছে। সে আর সেই পুরনো অরুণের বিভ্রমে আটকে নেই। তার জীবনে এখন আর অরুণ নেই, কিন্তু আছে এক অনাবিল শান্তি, যা সে নিজের হাতে তৈরি করেছে। সে এখন জানে তার মুক্তি কারো হাত ধরে আসেনি, এসেছে তার নিজের ভেতরের এই অদম্য শক্তির উৎস থেকে। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে অদিতি গঙ্গার দিকে চেয়ে রইল। তার মনে হল অরুণের সেই বড় স্বপ্ন হয়তো তার জীবনে খ্যাতি এনেছে, কিন্তু অদিতি ছোট্ট শান্ত জীবন তাকে এনে দিয়েছে এক অনন্ত মুক্তি। আর এই মুক্তি সে কাউকে প্রমাণ করার জন্য নয়, কেবল নিজের জন্য। চাঁদের আলোয় আলোকিত গঙ্গার শান্ত ঢেউ দেখছে অদিতি। তার মনে ভেসে উঠল একটি লাইন, যা সে আজীবন মনে রাখবে। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু পথ বদলায়। শেষ পর্যন্ত অদিতি তার সত্যিকারের মুক্তি খুঁজে পেল। এই মুক্তি প্রতিশোধের নয়, এই মুক্তি আত্ম উপলব্ধির। গঙ্গার শান্ত ঢেউনের মতো তার জীবনও এখন স্থির, কিন্তু গভীর। গল্পটি আপনার কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। সময়ের বাঁকের নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে সময়ের পরের কোনো বাঁকে নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।